আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশে অনেক বড় একটা বিতর্কের বিষয় হচ্ছে নির্বাচন। আমাদের নির্বাচন ব্যবস্থা, যখনই নির্বাচনের কথা আসে তখন সেই নির্বাচন কিভাবে হবে, কার অধীনে হবে, ওই সময় সরকার ব্যবস্থা কীভাবে কীরকম থাকবে, তারপর নির্বাচন আসলে হবে কোন মেথডে, ভোট নেওয়া হবে কোন মেথডে, গণনা করা হবে কোন মেথডে, এগুলো নিয়ে বাংলাদেশে বিতর্ক বিতর্কের দীর্ঘ ইতিহাস আছে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই নির্বাচন নিয়ে এরকম তর্ক বিতর্ক, এমনকি সংঘর্ষ, হতাহতের ঘটনাও বিরল নয়। তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বর্তমানে নির্বাচন যে কথা হচ্ছে সেটার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পিআর পদ্ধতি। একদল কিছু মানুষ বলছে বা কিছু দল বলছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আবার কোনো দল এর বিপক্ষে মত দিচ্ছে। তো এইটা নিয়ে আমাদের কাছে একেবারেই নতুন একটা বিষয় হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচনে। তো নির্বাচনে পিআর পদ্ধতি কি, এবং পিআর পদ্ধতি যদি আমরা নির্বাচনে যাই, আমাদের দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে আসলেই আমাদের দেশের জন্যে, আমাদের রাজনৈতিক পরিস্থিতির জন্যে সেটা কতটা ভালো হবে বা কতটা মন্দ হবে, অর্থাৎ এর সুবিধা অসুবিধা এই জিনিসগুলো কি আমরা আজকের এই ক্লাসে, ছোট্ট এই ক্লাসে খুব পরিষ্কারভাবে ইনশাল্লাহ এটা জানার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা করার পরে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি এবং পিআর পদ্ধতি নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্নের উদ্রেক হবে না, এটা আমি আশা করছি। এবং তার জন্য আজকের ক্লাসটা পুরোপুরি দেখতে হবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। আমি খুবই শর্টে ক্লাসটা শেষ করে দিব এবং সংক্ষিপ্তভাবে যা না বললেই না সেই কথাগুলো বলবো। তাহলে আমরা শুরু করি বাংলাদেশে নির্বাচন পদ্ধতিতে পিআর পদ্ধতির এপিঠ ওপিঠ। আমরা পিআর পদ্ধতি কি সেটা জানার আগে প্রথমে যেটা আমাদের জানা উচিত, আমরা সবাই জানি এটা, তারপরেও আমরা এই বিষয়ে আগে ধারণাটা পরিষ্কার করি যে বাংলাদেশে এ পর্যন্ত বা বর্তমান পর্যন্ত যে ব্যবস্থায় নির্বাচন হয় সেই পদ্ধতিটা আসলে কি, এতদিনে বাংলাদেশে কি পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছিল সেইটা আগে আমরা জানবো, তারপরে পিআর পদ্ধতি কি জানবো, তারপরে তুলনামূলক আলোচনা করব যে কোনটা বেটার, এরপরে আমরা সুবিধা অসুবিধা এটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশে প্রচলিত নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশে এ পর্যন্ত যে ব্যবস্থায় ভোট গ্রহণ হয়, নির্বাচন হয়, জনপ্রতিনিধি নির্বাচন করা হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ফার্স্ট পাস্ট, একটু খেয়াল করি এখানে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। হ্যাঁ, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ FPTP, এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে থাকে। এই পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম। আমরা নিশ্চয়ই জানি যে ওয়েস্টমিনিস্টার হচ্ছে ইংল্যান্ডের সংসদ, তাই না? ইংল্যান্ডের নির্বাচন ব্যবস্থা অর্থাৎ ইংল্যান্ড বা ব্রিটেনের নির্বাচন পদ্ধতিকে বলা হয় ওয়েস্টমিনিস্টার সিস্টেম। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এই সিস্টেমে নির্বাচন হয়। তো এই সিস্টেমে নির্বাচন হলে আসলে কি হয় সেটা আমরা একটু সংক্ষেপে দেখি। এখানে কি হয়, প্রতিটি আসনে দলীয় প্রার্থী থাকে। আমরা নিশ্চয়ই জানি যে যখন আমাদের নির্বাচনের সময় হয় তখন প্রতিটি আসনে দলীয় প্রার্থী, কান কাটা রমজান, হ্যাঁ, ঠ্যাং ভাঙ্গা রকি, এই টাইপের, আমি জাস্ট মজা করে নামটা বললাম, মানে বিভিন্ন দল, মানে প্রত্যেকটা দল তাদের মনোনীত প্রার্থী দেয় এবং সেখানে বিদ্রোহী প্রার্থী থাকে, স্বতন্ত্র প্রার্থী থাকে, তাই না? অনেকগুলো একাধিক প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে। পরেরটা হচ্ছে মানুষ দল ও প্রার্থীকে ভোট দেয়। এই বর্তমানে যে সিস্টেম বাংলাদেশে চালু আছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, সেখানে মানুষ একই সাথে একজন ব্যক্তিকেও যেমন ভোট দেয় ঠিক একইভাবে দলকেও ভোট দেয়। ধরে নিলাম যে এ নামক একজন প্রার্থী, বাংলাদেশে যে দলগুলো আছে আওয়ামী লীগ, বিএনপি, এখন তো আওয়ামী লীগ ব্যাকফুটে চলে গেছে, তাই না? বিএনপি, জামায়াত ইসলামী বা আরও অন্যান্য যে দল আছে, সেই দল আমি বিএনপিকে উদাহরণ দিই যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল, তাহলে বিএনপি থেকে
মনে করেন যে আব্দুল সালাম নামে একজন, অথবা বিএনপির যিনি বর্তমান মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, তিনি ভোটে দাঁড়িয়েছেন, তাই না? তাহলে ওই আসনের মানুষ একই সাথে ধানের শীষ এই প্রতীকে ভোট দিচ্ছে, তার মানে দল বিএনপিকে ভোট দিচ্ছে, আবার একই সাথে ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনাকেও ভোট দিচ্ছে, তাই না? তাহলে একইভাবে বাংলাদেশে বর্তমানে যে সিস্টেম চালু আছে সেখানে একজন ভোটার একজন ব্যক্তি এবং একটা দলকে ভোট দিয়ে থাকে। তারপরেরটা হচ্ছে একটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হয়। এটা আমরা সবাই জানি যে 4 জন বা 5 জন বা 3 জন প্রার্থী যে আসনে থাকে এর মধ্যে সবচেয়ে বেশি যে ভোট পায় সেই জয়ী হিসেবে ঘোষিত হন বা তিনিই ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এর পরের যে সিস্টেমটা হয় সেটা হচ্ছে সারা দেশে যে দল সবচেয়ে বেশি আসন পায় তারাই সরকার গঠন করে। নিশ্চয়ই এটা আমরা বুঝতে পেরেছি। ধরি যে একজন প্রার্থী এ, একজন প্রার্থী বি এবং আরেকজন প্রার্থী সি। এইখানে এ প্রার্থী ধরে নিলাম 40% ভোট পেয়েছে, বি প্রার্থী পেয়েছে 30% ভোট এবং সি প্রার্থী পেয়েছে 20% ভোট। তাহলে কে সংসদ সদস্য নির্বাচিত হবে? যে এ নির্বাচিত হবে সংসদ সদস্য। এবার যদি এটাকে দল ধরি যে এ একটা দল, বি একটা দল, সি একটা দল, সারা দেশে এই এ দল এই 40% ভোট পেয়ে ধরে নিলাম যে তারা 200 আসন পেয়েছে, 300 আসনের মধ্যে 200 আসন পেয়েছে। এরা ধরে নিলাম যে 160টি আসন পেয়েছে, এরা ধরে নিলাম যে 100টি আসন পেয়েছে, ধরে নিলাম। তাহলে এই 200 আসন যে দল পেয়েছে সেই দলই সরকার গঠন করবে, তাই না? এটাই আমাদের বাংলাদেশে বর্তমানে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে যে ভোট সেটাতে চালু আছে। এখন তারপরেরটা হচ্ছে যে সরকার গঠনকারী দল বাদে অন্য দল যে ভোট পায় তার কোনো মূল্য থাকে না। এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্টমিনিস্টার সিস্টেমে। আমি মনে হয় বোঝাতে পারিনি। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা যে সরকার গঠনকারী দল যে ভোট পায় সেটারই শুধু মূল্যায়িত হয় সেই ভোটগুলোই। কিন্তু যারা সরকারি দল গঠন করেনি অর্থাৎ বিরোধী দল যারা, তারা যে ভোট দিল এই ভোটগুলোর কোনো দাম নেই। আমি আরেকবার রেশিওটা দেখাই। ধরে নিলাম যারা সরকারি দল এ যে সরকার গঠন করেছে সে দলটি ভোট পেয়েছে 40 বা আসন পেয়েছে বা ভোট পেয়েছে 40%, ধরে নিলাম। বি সে আসন পেয়েছিল 30% আর সি সে আসন পেয়েছিল 20%। এইবার এই 40 জন ধরে নিলাম 100 জন মানুষের মধ্যে 40 জন মানুষ তাকে ভোট দিয়েছে। এই 40 জনের ভোটের মূল্য বা মূল্যায়িত হচ্ছে। কিন্তু এইখানে যে 20 আর 30-এ 50% মানুষ যে একে আসলে ভোট দেয়নি, এই 50% মানুষ বা ভোটার বা জনগণের ভোটের কোনো দাম নেই এই বর্তমান ওয়েস্টমিনিস্টার সিস্টেমে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওয়েস্টমিনিস্টার সিস্টেম বা বর্তমানে যে ভোট পদ্ধতি চালু আছে সেটা। তো এইবার আমরা জানবো যে পিআর সিস্টেম কি। এটা যদি আমাদের কাছে স্বচ্ছ হয় তাহলে পিআর সিস্টেম আরো স্বচ্ছ হবে। পিআর সিস্টেম প্রথমেই আমাদের জানতে হবে, এই যে আমরা পিআর বলছি, পিআর এর ফুল ফর্ম কি? পিআর এর ফুল ফর্ম কি এটা কিন্তু পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে। ঠিক আছে, ইলাবোরেশনটা কি একটু আমাদের জানতে হবে। পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যাকে আমরা বাংলা বলছি আনুপাতিক প্রতিনিধিত্ব। অনুপাত নিশ্চয়ই এটা আমরা বুঝি, ম্যাথ করেছি যারা এখন অ্যাডমিশন দিচ্ছি, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, চাকরির পরীক্ষা দিচ্ছি, অনুপাত এই জিনিসটা অবশ্যই আমরা বুঝি। তো এই সিস্টেমটা আসলে কি এবার আমরা সেটা জানি। এখানে কি হয়, এখানে কোনো আসনে কোনো দলীয় প্রার্থী থাকে না। আমরা ওখানে কি জেনেছিলাম, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে
প্রত্যেকটি আসনে, ধরে নি বাংলাদেশে সংসদীয় আসন 300টি, এই 300টি আসনেই আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, হ্যাঁ, আরও যে দলগুলো আছে, এনসিপি বর্তমানে তৈরি হয়েছে, এরা সবাই মনে করেন একজন করে প্রার্থী দিল। কিন্তু যখন আমাদের পিআর সিস্টেমে নির্বাচন হবে, সেখানে কোনো দলের কোনো প্রার্থী কোনো আসনে থাকবে না। ধরে নেন ঢাকা 5 আসনে কানকাটা রমজান ভোটে দাঁড়াইছে একটা দলের পক্ষ থেকে, হ্যাঁ, ওই আসনেই নাগভাঙ্গা রকি সে আরেকটা দলের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছে। কিন্তু পিআর পদ্ধতি যখন হবে তখন এই ঢাকা 5, রাজশাহী 10, হ্যাঁ, এইভাবে যে আসনগুলো আছে এইখানে কোনো ব্যক্তি ভোটে দাঁড়াবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানুষ এখানে ভোট দিবে দলকে, কোনো ব্যক্তিকে নয়, কারণ ব্যক্তি তো ভোটে দাঁড়াচ্ছেই না, তাহলে ব্যক্তিকে কিভাবে ভোট দিবে? ব্যক্তিকে ভোট দিবে না, ভোট দিবে কাকে? ভোটের ব্যালটে থাকবে ধানের শীষ, থাকবে দাঁড়িপাল্লা, থাকবে হচ্ছে শাপলা, যে বাংলাদেশের বর্তমানে যে দলগুলো আছে সেই দলগুলোর শুধু প্রতীক থাকবে, মানুষ সেই প্রতীকে গিয়ে ভোট দিবে, কোনো ব্যক্তিকে ভোট দিবে না। নাম্বার 3, যেহেতু কোনো প্রার্থী থাকবে না বা থাকে না, তাই একক জয়লাভের কোনো সুযোগ এখানে থাকে না। পিআর পদ্ধতিতে যেহেতু কোনো ব্যক্তি ভোটে দাঁড়াতে পারে না, তাই একক জয়লাভের কোনো সুযোগ থাকে না। একক জয়লাভটা কি সেটা একটু বুঝিয়ে বলি। আমাদের বর্তমান যে সিস্টেমটা চালু আছে সেখানে একটা আসনে ধরেন যে একজনই প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, অন্য কোনো দল সেখানে হয়তো ভোট বর্জন করেছে, স্বতন্ত্র কোনো প্রার্থী নাই, তাহলে ওই ব্যক্তি যে একা ভোটে দাঁড়িয়েছে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বলে ঘোষিত হয়। এটার নমুনা আমরা বিগত কয়েকটা নির্বাচন ধরে বাংলাদেশে দেখেছি, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 200 আসনে জয়ী, 104 আসনে জয়ী, এরকম আমরা দেখেছি না? তো পিআর পদ্ধতিতে এইটা ইম্পসিবল, যেহেতু ব্যক্তি থাকছে না, সুতরাং এককভাবে কেউ জয়লাভ করতে পারবে না। এরপরেরটা হচ্ছে একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে সে অনুপাতে তারা সংসদে আসন পাবে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। পিআর পদ্ধতির সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে সংসদে তারা ওই হারে, ওই অনুপাতে আসন পাবে। আমি একটু বুঝিয়ে দিই। ধরেন যে এটা হচ্ছে ভোটার সাপোর্ট, পিআর পদ্ধতিতে ভোটার, এখানে একটা দল এখানে ধরলাম যে 40% ভোট পেয়েছে, তাহলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ধরে নিলাম যে এইখানে একজন 10% ভোট পেয়েছে, তাহলে বাংলাদেশে যেহেতু 300টি আসন, সেহেতু তাহলে এরা 30টি আসন পাবে সংসদে। বাংলাদেশে 300টি আসনে ভোট হয়, এই 300টি আসনের মধ্যে একটা দল সারা দেশে 10% ভোট পেয়েছে, তাহলে সংসদে তারা আসন পাবে 30টি। ঠিক একইভাবে যে 20% পেয়েছে সে পাবে কয়টি আসন? 60টি আসন। একইভাবে যারা এখানে 30টি আসন পাবে, 30% ভোট পাবে, এগুলো সব পার্সেন্ট ভোট, তারা এখানে কত 3×30 90টি আসন পাবে, 90টি আসন, ঠিক আছে? তাহলে এইভাবে এখানে যারা 40% ভোট পেয়েছে তারা সংসদে কয়টি আসন পাবে? 120টি হচ্ছে মনে হয়, তাই না? এইভাবে প্রত্যেকটা দল তাদের ভোট প্রাপ্তির রেশিও অনুযায়ী, অনুপাত অনুযায়ী সংসদে আসন পাবে। আমরা একটু আগে যে জিনিসটা দেখেছিলাম সেটা আরেকবার দেখে আসি। এই যে এখানে 40% ভোট পেয়েছে, সরকার গঠন করছে বর্তমান সিস্টেমে, কিন্তু এই যে 50% বাকি, তাদের ভোটের কোনো মূল্য থাকছে না। পিআর পদ্ধতিতে এইটা না, এদেরও একটা মূল্য থাকবে, এদেরও একটা মূল্য থাকবে। ইভেন কোনো দল এই পিআর পদ্ধতিতে 1% ভোট পেয়েছে, বাংলাদেশে ধরেন যে আমি শাহিন নিজে একটা দল রেজিস্ট্রেশন করে ভোটে দাঁড়িয়েছি, তো আমার দল এই বাংলাদেশের যত ভোট আছে, ধরে নেন বাংলাদেশে 16 কোটি মানুষ, তার মধ্যে ধরে নিলাম যে 14 কোটি ভোটার আছে, ধরে নিলাম এই 14 কোটি ভোটারের 1% যদি আমাকে ভোট দেয় বা আমার দলকে ভোট দেয়,
তাহলে আমি সংসদে এই 300 হচ্ছে 3, এই 3টি আসন পেয়ে যাব। ম্যাজিক। হয়তো আমি পার্সোনালি যদি বর্তমান ওয়েস্টমিনিস্টার সিস্টেম বা ওই যে সিস্টেমটা আমাদের বর্তমানে চালু আছে এই সিস্টেমে ভোটে দাঁড়ালে আমার হয়তো জামানত বাজেয়াপ্ত হতো, আমি হয়তো মানে ভোটে সংসদে যাওয়ার কথা তো চিন্তা দূরের কথা, আমার জামানত বাজেয়াপ্ত হতো। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট হওয়ার ফলে আমাকে সারা দেশের মানুষের মধ্যে 1% মানুষ চেয়েছে যে শাহিনকে আমি ভোট দিই, ওনাকে আমরা প্রধান সরকার হিসেবে দেখতে চাই। তো ওই যে 1% মানুষের ভোটও বৃথা যায় না পিআর পদ্ধতিতে। এই 1% ভোটের জন্য আমি 300-র মধ্যে 3টি আসন পেয়ে যাব এবং সংসদে গিয়ে আমি মাস্তানি করব, দেশের জন্য কথা বলবো, ঠিক আছে? এই হচ্ছে পিআর পদ্ধতি। এরপরে আমরা আরেকটা তথ্য জেনে নেব যে সারা বিশ্বে বর্তমানে 170টি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় 91টি দেশে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার আমরা আরেকটু সামনে যাই। পিআর পদ্ধতি আশা করি বোঝাতে পেরেছি যে বর্তমানে যে পদ্ধতি আছে তার থেকে পিআর পদ্ধতি কেমন আলাদা। এইবার আমরা পিআর পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানবো। পিআর পদ্ধতি আসলে 3 প্রকারের হয়ে থাকে। পিআর পদ্ধতি কয় প্রকারের হয়ে থাকে? 3 প্রকারের। একটা হচ্ছে মুক্ত তালিকা। এখানে আমি একটা জিনিস এখনো বলিনি, সেটা একটু পরে বলবো। তো মুক্ত তালিকায় ওই কথার অল্প একটু কথা বলি বোঝার সুবিধার্থে। মুক্ত তালিকায় পিআর পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে যে দলীয় প্রার্থী তো থাকবে না, তাই না? তাহলে মানুষ ভোট দিবে দলকে। এবার কিভাবে তাহলে মানে সংসদ সদস্য আসলে ফাইনালি কিভাবে মনোনীত হবে? এইটা এভাবে হবে যে প্রত্যেকটা দল তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করবে। কি করবে? প্রার্থীর তালিকা প্রকাশ করবে। মনে করেন আমি শাহিন একটা দল খুলেছি, যে দলের নাম ধরে নিলাম যে বাংলাদেশে তো যে কোনো একটা নাম দিলেই মানে দলের নাম হয়ে যাচ্ছে, তাই না? ধরে নেন যে আমি একটা দল খুলেছি, বা আমার না, একেবারে প্রতিষ্ঠিত একটা দলেরই উদাহরণ দিই, বিএনপি। বাংলাদেশে বিএনপি একটা দল পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় এবং সেটা যদি এই 1 নম্বর পদ্ধতি অনুসরণ করে যে মুক্ত তালিকা, তখন বিএনপি করবে কি, 1 থেকে বাংলাদেশের সংসদীয় আসন কয়টি? 300টি। 1 থেকে 300 এই পর্যন্ত একটা নামের তালিকা তৈরি করবে, যে 1 নাম্বার হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা তারেক রহমান, 2 নাম্বার ফখরুল ইসলাম আলমগীর, 3 নাম্বার রুহুল কবির রিজভী। এইভাবে তাদের দলের যাদেরকে তারা সংসদ সদস্য হিসেবে চায় সেই রকম 300 জন মানুষের নামের তালিকা প্রকাশ করবে। এটা কোন পদ্ধতিতে? মুক্ত তালিকা পদ্ধতিতে। এই 300 জন মানুষের নামের তালিকা প্রকাশ করার পর ধরেন যে বিএনপি আসন পেয়েছে, ধরে নিলাম 200টি। 300-র মধ্যে আর একটু কমায় দিই, বেশি হয়ে যাচ্ছে, তাই না? এইটা রাজনৈতিকভাবে নেওয়া যাবে না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরে নিলাম যে বিএনপি 180টি, 180 মানে ওই যে পার্সেন্ট অনুযায়ী তারা আসন পাবে 180টি। তাহলে এই 1 থেকে শুরু করে 180 নাম্বার যে ব্যক্তি, এই কয়জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন। বাকি যে 120 জন থাকলো তারা কিন্তু সংসদ সদস্য হবেন না। ঠিক একইভাবে ধরেন যে এনসিপি একটা তালিকা দিবে 1 থেকে 100 পর্যন্ত, ওইখানে সার্জিস থাকবে, হাসনাজ আব্দুল্লাহ থাকবে, নাহিদ থাকবে, এরা সবাই থাকবে। এবার 1 থেকে শুরু করে তারা ধরে নিলাম যে এনসিপি তারা আসন পেয়েছে ধরে নিলাম 50টি। হ্যাঁ, এই 50টি আসন পেয়েছে বা 50টি আসন পাবে ওই যে রেশিও অনুযায়ী। তখন এই 1 থেকে শুরু করে 50 পর্যন্ত এই তালিকায় যাদের নাম আছে তারা সংসদ সদস্য হবে। কিন্তু বাকি যে 250টি আরও ছিল, 250টি নাম, তারা আর সংসদ সদস্য হবেন না। আশা করি এই সিস্টেমটা বোঝাতে পেরেছি। এরপরে আরেকটা হচ্ছে বদ্ধ তালিকা। এইখানে
মানুষ দলীয় প্রতীকে ভোট দিবে, কিন্তু কোনো দল ওই যে আগে তালিকা প্রকাশ করেছিল এবার কোনো তালিকা প্রকাশ করবে না। তারা নিজেরা মনে মনে থাকবে যে আমরা যদি 50টা আসন পাই তাহলে এই 50 জন এমপি হবে, আরেকজন মনে মনে থাকবে যে আমরা যদি 100টা আসন পাই তাহলে এই 100 জন সংসদ সদস্য হবে। এখানে তালিকাটা ওপেন হবে না। নাম্বার 3, মিশ্র পদ্ধতি। এই পদ্ধতিতে কিছু আসনে সরাসরি আগে যেভাবে ভোট হতো এইভাবে হবে, আর কিছু আসনে এই যে পিআর পদ্ধতিতে ভোট হবে। এই হচ্ছে 3 প্রকার পিআর পদ্ধতি। যে কোনো পরীক্ষার প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে পিআর পদ্ধতি কত প্রকার, অথবা নিচের কোনটি পিআর পদ্ধতির অন্তর্গত বা কোনটি পিআর পদ্ধতির অন্তর্গত নয়। এইভাবে প্রশ্ন থাকা অস্বাভাবিক নয়। আমরা তাহলে পিআর পদ্ধতি সম্পর্কে জেনে নিলাম, বাংলাদেশের বর্তমান প্রচলিত পদ্ধতি সম্পর্কে জেনে নিলাম। এইবার কোটি টাকার প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আমরা মতভেদ দেখতে পাচ্ছি, তর্ক বিতর্ক দেখতে পাচ্ছি। কিছু মানুষ বলছে যে পিআর পদ্ধতিতে অবশ্যই নির্বাচন হতে হবে। আমরা এক রাজনৈতিক নেতাকে বলতে শুনেছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে এদেশের জনগণ নির্বাচন মেনে নেবে না। আরেক দল বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের মানুষ মেনে নেবে না। আসলে আমরা তো এদেশের মানুষ, আমরা এখন কোনটা মেনে নেব আর কোনটা মেনে নেব না আমরাই আসলে দ্বন্দ্বে পড়ে গেছি। এই দ্বন্দ্বের অবসান হতে পারে তখনই যখন আমরা এই পিআর পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকবে। যদি পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয় তাহলে কি আমরা জনগণ হিসেবে আমরা কি উপকৃত হব, নাকি আমাদের দেশের ক্ষতি হবে বা আমরা ক্ষতিগ্রস্ত হব? এইটা অবশ্যই পার্থক্য না জানলে আমরা বুঝতে পারবো না, এবং যখন জানবো তখন আমাদের পক্ষ থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হবে। তাহলে আমরা এবার জেনে নিই পিআর পদ্ধতির সুবিধা কি। প্রথমে আমরা সুবিধাটা জেনে নিই। পিআর পদ্ধতিতে যখন পরীক্ষা হবে না, ভোট হবে, পিআর পদ্ধতিতে যখন ভোট হবে তখন কি হবে, ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। ওই যে বলেছিলাম যে আমি শাহিন একটা দল গঠন করেছি, আমি সারা দেশে 1% ভোট পেয়েছি। এই 1% ভোট পাওয়ার কারণে বাংলাদেশের 300 আসনের মধ্যে 3টা আসন আমার। কিন্তু ওই পদ্ধতিতে যদি আগের পদ্ধতিতে নির্বাচন হতো তাহলে আমার নির্বাচনের জামানত হয়তো বাজেয়াপ্ত হতো। তাহলে কি হচ্ছে, এইভাবে এই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, ছোট যে দলগুলো তারা নিশ্চিতভাবেই সংসদে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। নাম্বার 2, সেটা হচ্ছে ভোটারদের মতামতের প্রতিফলন ঘটে এই পিআর পদ্ধতির মাধ্যমে। কিভাবে? ওই যে 1%, আবারও বলি, ওই যে 1% মানুষ আমাকে ভোট দিয়েছিল কারণ তারা চায় যে শাহিন আমাদের দেশের সরকার প্রধান হোক, দেশ চালাক। ওই 1% ভোট আগের সিস্টেম, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে ওই 1% ভোটের 5 পয়সাও মূল্য ছিল না, কিন্তু এই সিস্টেমে ভোটারদের ওই ক্ষুদ্র পার্সেন্টেরও একটা মূল্যায়ন হচ্ছে। ঠিক আছে, তারপরে সংখ্যালঘু বা গোষ্ঠীগত প্রতিনিধিত্ব বাড়ে পিআর পদ্ধতিতে। ধরেন যে বাংলাদেশে রাজনীতিতে মেরুকরণ আছে, তাই না? মেরুকরণ আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখি 2 ভাগে বিভক্ত মানুষ। হ্যাঁ, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এর বাইরে যে ছোট দলগুলো আছে, ছোট গোষ্ঠী আছে, তারা কিন্তু সংসদে সেভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় না। বাংলাদেশের ধর্মভিত্তিক যে দলগুলো আছে, আসন কিভাবে বন্টন করবে সেটা আমি একবার বলেছি, আসাদুল হুসাইন। আমি শেষের দিকে আরেকবার বলবো, একটু সাথে থাকতে হবে তাহলে বোঝা যাবে। আমি সুবিধা অসুবিধা যখন বর্ণনা করছি এর শেষের দিকে আসন বন্টনের সিস্টেমটা আরও একবার আসবে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে যেটা বলছিলাম যে বাংলাদেশে ধর্মভিত্তিক যে দলগুলো আছে এরা কিন্তু সংসদে বর্তমান প্রচলিত পদ্ধতিতে খুব বেশি তারা প্রতিনিধিত্ব করার সুযোগ পায় না, তাই না? কিন্তু যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে সেই দলগুলো, ধরে নিলাম বাংলাদেশে হিন্দু কমিউনিটি যারা আছে তাদের একটা প্রতিনিধি ভোটে দাঁড়ালো, তাহলে ধরে নিলাম যে 10% মানুষ হিন্দু প্রতিনিধি আছে, তারা 10% ভোট দিল, তাহলে তাদের প্রতিনিধি তৈরি হবে সংসদে, যেটা এই বর্তমান প্রচলিত পদ্ধতিতে হয় না বা হওয়ার সুযোগ হয় না।
এরপরের যেই বিষয়টা বা যে সুবিধাটা সেটা হচ্ছে সংসদে কোনো দলের একক আধিপত্য থাকবে না বা একক আধিপত্য হ্রাস পাবে। হ্যাঁ, আমি আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি হচ্ছে ডেমোক্র্যাট, আমি হচ্ছে রিপাবলিকান, আমার ভোট সব, আমি 300-র মধ্যে 350 আসন পেয়ে নির্বাচিত হয়েছি, আমি 300-র মধ্যে 250 আসন পেয়ে নির্বাচিত হয়েছি, এই যে মাস্তানি সংসদের মধ্যে যে আমি যা করব তাই, আমি সংবিধানকে যেভাবে সংশোধন করব তা সেভাবেই হবে, আমি বিদেশের সঙ্গে যেভাবে চুক্তি করব সেভাবেই হবে, এইটা থাকবে না। কেন থাকবে না? কারণ একক সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ারই এখানে কোনো সুযোগ নেই। যারা বেশি আসন পাবে তারাও যে খুব বেশি বড় মানে আসন পাবে এরকমটা না। তারা যদি আসন পায়ও, বর্তমানে আমরা সংসদে দেখি যে যারা সরকার আর যারা বিরোধী দল এদের মধ্যে আসনের রাত দিন আকাশ তপাল পার্থক্য। সরকার দলে হয়তো তারা 280টা আসন নিয়ে সরকার গঠন করেছে, আর একজন 6টা আসন নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো একটা সংসদে যখন সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, কণ্ঠভোট ওই 280 জনের বেশি হবে নাকি 6 জনের বেশি হবে? নিশ্চয়ই 280 জনের বেশি হবে। সুতরাং তারা যা ইচ্ছা তাই করবে। চাইলে পদ্মা সেতু বানাবে, চাইলে পদ্মা সেতু ভাঙবে, চাইলে মেট্রো রেল বানাবে, চাইলে ওদিক দিয়ে নৌপথ বানাবে, কোনো কিছু করার নাই। সংবিধান 17 কেন 34 বার সংশোধন করবে, কিচ্ছু বলার নাই। কিন্তু পিআর পদ্ধতি যদি আসে তাহলে এই যে একক রাজত্ব, একক আধিপত্য সেটা আর থাকবে না। নাম্বার 4, স্বৈর শাসনের পথ সংকুচিত হবে। ঠিক একইভাবে যেটা এতক্ষণ উদাহরণ দিচ্ছিলাম, ওইটা কিন্তু একটা স্বৈরতান্ত্রিক আচরণ, স্বৈরতান্ত্রিক মনোভাব শাসকের। যখন সংসদে একটা দলের একক আধিপত্য থাকে, যখন তাদের বিরুদ্ধে কথা বলার কেউ থাকে না, তখনই আসলে স্বৈর শাসনের বীজ বপিত হয় এবং শাসক দিনে দিনে স্বৈর শাসক হয়ে ওঠে। কিন্তু পিআর পদ্ধতিতে যেহেতু সকল দলের প্রতিনিধি থাকছে, তাই এখানে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা অনেক কম। নাম্বার লাস্ট ওয়ান, মিলেমিশে দেশ পরিচালনার একটা সংস্কৃতি তৈরি হবে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কল্পনা করা যাচ্ছে না। বাংলাদেশে যারা বৃহৎ রাজনৈতিক দল, তারা ছোট কোনো রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে, সিদ্ধান্ত নেবে, এই সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি, ইভেন কল্পনাই করা যাচ্ছে না। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আমি শাহীন, ওই যে 1% ভোট পেয়েছিলাম, 3টি আসন পেয়েছি, যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, সে আমাকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে বাধ্য। এইভাবে আস্তে আস্তে মিলেমিশে দেশ পরিচালনা করার একটা সংস্কৃতি তৈরি হবে। ঠিক আছে, এই তো গেল পিআর পদ্ধতির সুবিধা। এবার আমরা ভাবছি যে কত ভালো পিআর পদ্ধতি, পিআর পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিতে আমরা ভোট এবার চাই না। এবার একটু জেনে নেওয়া যাক অসুবিধাটা কোথায় পিআর পদ্ধতিতে ভোট হলে, তাই না? পিআর পদ্ধতিতে ভোট যখন হয়ে যাবে, আমি জাস্ট পয়েন্টগুলোকে পড়ি, তারপরে একটু এলাবোরেট করি। ভোটের পর আসন বাণিজ্য হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। এটা আবার কি বলছি, প্রথমটা হচ্ছে ভোট হয়ে গেল, ভোটের রেজাল্ট হয়ে গেল, হওয়ার পরে আসন বাণিজ্য হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। নাম্বার 2, অনেক সময় ভোটের পর সরকার গঠন করতে বিলম্ব হয়। এই দুটো একসাথে বলি। দেখেন, ভোট হয়ে গেল, একটা দল পেয়েছে 30%, একটা দল পেয়েছে 35%। বাংলাদেশের নিয়ম, বর্তমানে যে সংসদ আসন সংখ্যা আছে তাতে অন্তত 50%, মানে 150টি আসন যদি কেউ না পায় তাহলে সে একা একা সরকার গঠন করতে পারবে না, তাই না? তাহলে তাকে কি করতে হবে, অন্য দল যারা আছে, যারা 10টি 20টি 5টি করে আসন পেয়েছে, ধরেন যে একটা দল, বাংলাদেশের একটা দল 140টি আসন পেয়েছে, কিন্তু সরকার গঠন করার জন্য লাগবে তার 150টি আসন, তাহলে 10টি তার এখনো ঘাটতি আছে। তাহলে কি করতে হবে, অন্য দল থেকে আরো 10 জনকে নিয়ে আসতে হবে। এই যে নিয়ে আসতে হবে, এখানে কি আসলে মানে আমি ডাকলাম আর চলে আসলাম বা চলে আসলো, ব্যাপারটা কি এরকম না। তখন দর কষাকষি হবে যে ঠিক আছে আমি আপনার দলে, মানে তখন হবে কি, এই 140 জন হেভি অসহায়ত্ব বোধ করবে এই 10 জনের জন্য।
এই 10 জন যে কোনো দল থেকে এসে যদি যোগ দেয় এই 140 জনের সাথে, তবেই তারা সরকার গঠন করতে পারবে। তো এবার শক্তি কার বেশি, 140-এর নাকি 10-এর? 10-এর শক্তি বেশি। ওই 10 যেদিকে যাবে সরকার তারাই গঠন করবে। তাহলে কি ফ্রি মাগনা মাগনা ওই 10 জন চলে যাবে? না, ওই 10 জন এবার দাম হাঁকাবে। কি দিবেন? আমি তো আপনার দলে যাব, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিবেন? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, রেলওয়ে, অর্থ মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন? কি কি দিচ্ছেন বলেন? চুক্তি হবে। এই যে চুক্তি হবে, এটা আসলে এক ধরনের বাণিজ্য। আসন বিক্রি হবে, হাজার হাজার কোটি টাকায় এই আসন বিক্রি হবে। বিক্রি হওয়ার পরে তারপরেই না সরকার গঠন হবে। এতে কি সময় লাগবে না? সময় লাগবে, বিলম্ব হবে। ভোট হয়ে গেছে কিন্তু সরকার গঠন হচ্ছে না, দেরি হবে। এরপরে কি হবে? এরপরে হচ্ছে ওই যে কোয়ালিশন সরকার বা জোট সরকার গঠন করা হলো, এতে কি আসলে সুবিধা আছে নাকি অসুবিধাই বেশি? অসুবিধা বেশি। কেমনে? এই যে অধিকাংশ সময়ে কি হবে, এই সরকার গঠিত হয়, জোট সরকার হিসেবে গঠিত হয়, এবং এতে সরকার দুর্বল হয় এবং সরকারের মধ্যে অস্থিতিশীলতা কাজ করে। কেন দুর্বল হয়, কেন অস্থিতিশীলতা কাজ করে? ধরেন যে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে সরকার হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারতো যে আমি পদ্মা নদীর উপরে আরো 2টা সেতু করে দিব, ঠিক আছে? যখন জোট সরকার গঠিত হচ্ছে তখন বিরোধী দল বা সরকারের মধ্যে অন্য দল থেকে যারা এসছে তারা বলবে যে না, কি দরকার, একটা সেতু তো আছে, আবার আরেকটা সেতু করতে হবে। টাকা কি মানে গাছে ধরে নাকি জমিতে গজায়? ঠিক আছে, এরকম করে যখন বিরোধিতা আসবে, বিতর্ক আসবে, তখন সে সরকার দুর্বল হবে। আমাদের এখন ধরেন যে এরকম হলো যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে ইরানকে আমরা হেল্প করতে চাই, সরকার সিদ্ধান্ত নিল যে ইরানকে আমরা হেল্প করতে চাই, অথবা ফিলিস্তিনিকে আমরা হেল্প করতে চাই। অন্য কিছু মানুষ তারা এসে বাগড়া দিল যে না, আমরা নিজেরাই খাইতে পারছি না, আবার ইরানকে হেল্প করতে হবে, ফিলিস্তিনিকে হেল্প করতে হবে। তাহলে কি সরকার দুর্বল হলো নাকি সবল হলো? দুর্বল হলো এবং অস্থিতিশীলতা কাজ করবে। ঠিক একইভাবে পরের পয়েন্ট আমি অলরেডি ইলাবোরেট করে ফেলেছি যে সরকারের সিদ্ধান্ত গ্রহণে দেরি হবে, বিলম্ব হবে। যখন একমত হবে না সবাইকে একমত করতে, বোঝাতে, যে কোনো উন্নয়নমূলক হোক, পররাষ্ট্রমূলক হোক, যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হবে। ঠিক আছে, পরেরটা হবে যেহেতু প্রার্থী কোনো নির্দিষ্ট এলাকা থেকে সরাসরি নির্বাচিত হননি, তাই প্রার্থী উক্ত এলাকার উন্নয়ন নিয়ে মাথা ঘামাবেন না। অন্যভাবে বলা যায় যে আপনি যে ভোট দিয়েছি, পিআর পদ্ধতিতে ভোট দিয়েছি, এখানে তো কোনো প্রার্থী ছিল না, দলীয় প্রার্থী ছিল না, শুধু আমরা দলকে ভোট দিয়েছি। সুতরাং কাকে ভোট দিয়েছি আমরা কিন্তু জানিই না যে আমাদের জনপ্রতিনিধিকে। ধরে নিলাম পঞ্চগড় একটা আসন, বাংলাদেশের প্রথম সংসদীয় আসন হচ্ছে পঞ্চগড় 1। এই পঞ্চগড় 1-এর একজন মানুষ XYZ, সে ভোট দিয়েছে মনে করেন তাল পাতার পাখা মার্কা। হ্যাঁ, এইবার আরেকজন ভোট দিয়েছে ধানের শীষ মার্কা, আরেকজন ভোট দিয়েছে শাপলা মার্কা, কিন্তু তারা কেউই জানে না তারা কাকে ভোট দিয়েছে, তাদের এলাকার জনপ্রতিনিধি কে। হ্যাঁ, কান কাটা জব্বার নাকি ঠ্যাং ভাঙ্গা রকি, চিনেই না। এইবার পিআর পদ্ধতিতে আমি বলেছিলাম আসন কিভাবে বন্টন করা হবে, আরেকবার বলবো। আসন বন্টন করা হবে ওই যে বললাম যে তালিকা প্রকাশ করবে দলগুলো, তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করবে 1 থেকে 300 পর্যন্ত। এইবার কোনো দল ধরেন যে 50টি আসনের জন্য ওই অনুযায়ী, ওই রেশিও অনুযায়ী ভোট পেয়েছে, তাহলে 1 থেকে 50 পর্যন্ত যাদের নাম, তারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে, এমপি হিসেবে আসলে স্বীকৃতি পাবেন। এবার ওই 1 থেকে 50 জনের মধ্যে যা আছে, আমি তাকে চিনিও না, জানিও না, তার বাড়িও এখানে না, অন্য জায়গায় বাড়ি, তিনি আমার আসনের এমপি। এবার তিনি ধরেন যে তার বাড়ি ঢাকায় বা ময়মনসিংহে, এবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন পিআর পদ্ধতিতে পঞ্চগড় থেকে, বগুড়া থেকে, ঠিক আছে, বা কুমিল্লা থেকে। তিনি কি আসলে ওই এলাকার উন্নয়নের জন্য মাথা ঘামাবেন, নাকি এই যে নিজে এত কষ্ট করে, এত দুর্নীতি করে, এত টাকা খরচ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেটা গোছানোর চেষ্টা করবেন? অবশ্যই সেটা গোছানোর চেষ্টা করবেন। এইটা আমাদের চরিত্রতে আছে বাঙালির, আমরা নিজেরা পেট ফেটে গেলেও খাওয়া বন্ধ করি না। ঠিক আছে, এই টপিকটা আরেকবার আসবে। আচ্ছা, তাহলে
আরেকটা বড় অসুবিধা আমরা জানলাম যে পিআর পদ্ধতির একটা বড় অসুবিধা, ভোটের পরে আসন বাণিজ্য হবে, সরকার গঠনে বিলম্ব হবে, কারণ দর কষাকষি হবে, তারপরে যে সরকার গঠিত হবে এটা দুর্বল একটা সরকার হবে, অস্থিতিশীল সরকার হবে, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি করবে। এরপরে ওই একজন এমপি যেই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন বলে মানে ঘোষিত হবে, ওই এলাকার সাথে তার সম্পর্ক না থাকার কারণে ওই এলাকার যেমন উন্নয়ন বাধাগ্রস্ত হবে, ঠিক একইভাবে ওই এলাকার মানুষ তাদের জনপ্রতিনিধিহীনতায় ভুগবেন, প্রতিনিধিত্বহীনতায় ভুগবেন। পরেরটা হচ্ছে প্রার্থীর ক্রম অনুযায়ী তালিকায় অগ্রাধিকার পেতে দলীয় কোন্দল সৃষ্টি হবে। এইটা আবার কি? আমি বলেছি যে 1 থেকে 300 জনের নাম প্রকাশ করবে একটা দল, সেখানে ধরে নেন যে একটা প্রার্থী 200 আসন পেয়েছে একটা দল, তাহলে এই 1 থেকে শুরু করে 200 পর্যন্ত যাদের নাম থাকবে তারাই শুধু এমপি হিসেবে বিবেচিত হবেন। তাহলে আমি বা আরেকজন মানুষ, যে কোনো রাজনৈতিক দলের নেতারা কি করবে, যেন এই 1-এর আশেপাশে মানে প্রথম দিকেই তাদের নামটা লিখিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করবে না? অবশ্যই করবে, কারণ তার যদি রোল নাম্বার হয় 300, তার কাছে আর তাবারক যাবে না। ঠিক আছে, এই 200 পর্যন্তই তো তাবারক শেষ, তাহলে 300 যার রোল নাম্বার 300 নাম্বার সিরিয়ালে যে আছে সে পাবে না। তাহলে কি করবে সে? আমরা যেমন লাইনে দাঁড়িয়ে প্রথমে আগে আসার চেষ্টা করি, হুড়াহুড়ি করি, মারামারি করি, এরকম হয় না? আমরা বিভিন্ন জায়গায় লাইন দাঁড়াতে হতো আমাদের, এখনো হয় কিছু কিছু জায়গায়। আমরা সবসময় চেষ্টা করি আগের সামনের লাইনে দাঁড়াতে, একজন হলেও যেন টপকিয়ে আগে যাওয়া যায়, তাহলে আগে সার্ভিস পাওয়া যাবে। ঠিক একইভাবে ওই লাইনের মধ্যে যেমন হুড়োহুড়ি, মারামারি, হ্যাঁ, এরকম সংঘর্ষ হয়, তখন দলের মধ্যেও প্রথম দিকে সিরিয়াল পেতে এই দলের মধ্যেও দলীয় ক্রন্দল সৃষ্টি হবে এবং লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হবে এখানেও। যারা দলের মাথা, যারা দল প্রধান, যারা দল চালায়, তারা বলবে যে ঠিক আছে, তোমাকে রোল নাম্বার 5 করে দেব, তোমাকে 10 করে দেব, মানে সিরিয়াল। কত কোটি টাকা দেবে? এমনি এমনি হবে? এমনি এমনি হবে না। যখন কয়েকশো কোটি টাকা দিয়ে একজন মানুষ ওই দলীয় সিরিয়ালের প্রথম দিকে নাম লেখাবে, তারপরে তখন যে এমপি মন্ত্রী হবে, তখন কি আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে? যাবে না। দুর্নীতি যেমন ছিল তেমনই থাকবে, বরং আরো বেড়ে যাবে। এরপরেরটা হচ্ছে অযোগ্য লোক সংসদ সদস্য হওয়ার প্রবণতা বেড়ে যাবে। এইটা সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক। এই আমাদের পিআর পদ্ধতির সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক হচ্ছে অযোগ্য ব্যক্তি সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন যে পদ্ধতি আছে সেখানেও অযোগ্য ব্যক্তি অনেক নির্বাচিত হন, কিন্তু তারা ডিরেক্ট জনগণের দ্বারাই নির্বাচিত হন। কিন্তু যখন পিআর পদ্ধতিতে আসবে, তখন আমি ধরেন যে আমি এ নামক একটা দলকে ভোট দিয়েছি, কারণ এই দলটি আমার পছন্দ, কিন্তু আমার দেশে খুব কুখ্যাত একজন মানুষ, খুব মানে দুর্নীতিবাজ একজন মানুষ, অসৎ একজন মানুষ এই এ দলের রোল নাম্বার 10 হয়ে আসেন। তাহলে আমি যখন এ দলে ভোট দিচ্ছি, তখন ওই দুর্নীতিপরায়ণ ওই লোকটাও কি হচ্ছে? নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বললাম, ধরে নেন আমি নিজেই একটা দল করেছি, আমার আগের পদ্ধতিতে ভোট হলে আমার যেখানে জামানত বাজেয়াপ্ত হতো, সেখানে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে আমি নিজেও 3টা আসন পাচ্ছি, যেটা আমার কোনো যোগ্যতাই আসলে নেই। এইভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কি হবে? অযোগ্য ব্যক্তিদের সংসদের সদস্য হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের পিআর পদ্ধতি এবং আমাদের আগের প্রচলিত পদ্ধতির মধ্যে পার্থক্য, সুবিধা এবং অসুবিধা। মোদ্দা কথা হচ্ছে, পদ্ধতি পিআর হোক বা আগের ফার্স্ট পাস যেই পদ্ধতিটাই হোক, পদ্ধতি চেঞ্জ হবে, আমরা প্রতিনিধি চেঞ্জ করব, সরকার চেঞ্জ করব, কিন্তু আমাদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ আমরা জাতি হিসেবে দুর্নীতিবাজ, দুর্নীতি, অসততা আমাদের রক্তে মিশে আছে। আমরা অন্যকে গালি দিই, অন্যকে দোষারোপ করি যে সে দুর্নীতিবাজ, সে অসৎ, কিন্তু আমরা কি নিজে আসলে সৎ? আমি যদি 5 টাকা দুর্নীতি করার সুযোগ পাই,
আমি কি ছেড়ে দিই? আমি যদি 5 টাকা দুর্নীতি করার সুযোগ পেয়ে ছেড়ে না দিই, তাহলে একজন 5,000 কোটি টাকার দুর্নীতি করার সুযোগ পেয়ে কেন ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। এইভাবেই আসলে আমরা যতই পদ্ধতির পরিবর্তন করি, যতই সিস্টেম বদলাই, আমাদের ভাগ্যের, আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না যতদিন না আমরা নিজেদের পরিবর্তন করব। যতদিন না আমরা নিজেদের চরিত্রের পরিবর্তন করব, ততদিন আমাদের উন্নয়ন হবে না। সুতরাং আমরা নিজেদের পরিবর্তন করি, নিজেদের চরিত্রের পরিবর্তন করি, নিজেদের মানসিক আত্মিক উন্নয়ন ঘটাই, তবেই আমাদের দেশে প্রকৃত কল্যাণ সাধিত হবে। আমরা উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবো। আজকে এ পর্যন্তই। আরও গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আবারও পরবর্তীতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।